সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো তোমাদের শিক্ষা বিজ্ঞান থেকে 8 নম্বরের বড় প্রশ্ন থাকে এবং 5টা প্রশ্নের কিন্তু উত্তর করতে হয়। সেখানে এক্সট্রা কোশ্চেন কিছু দেওয়া থাকে অবশ্যই, তো কিন্তু তার মধ্যে থেকে 5টা 8 নম্বরের প্রশ্ন করতে হয়, অর্থাৎ 5 × 8 মানে 40 নম্বর কিন্তু বড় কোশ্চেন শিক্ষা বিজ্ঞানে থাকে। তো তোমরা কোন প্রশ্নগুলো যদি পড়ে যাও তাহলে পরীক্ষায় 100% বড় কোশ্চেনগুলো করে আসতে পারবে, সেগুলো নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। কোশ্চেনগুলো বলার পাশাপাশি কিন্তু আমি বিশেষ কিছু কথা যেগুলো তোমাদেরকে অবশ্যই জানা উচিত সেগুলো আমি বলবো, তাই ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, ফার্স্টে তোমাদের যে শিক্ষা বিজ্ঞানটা রয়েছে সেখানে প্রথম অধ্যায় থেকে শুরু করে 8 অধ্যায় পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে তোমাদের 8 নম্বরের বড় প্রশ্নই থাকে। কিরকম ভাবে থাকে? ডাইরেক্ট 8 থাকতে পারে, 2+6 থাকতে পারে, অথবা 4+4 আকারে থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 8 অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের ডাইরেক্ট বড় কোশ্চেন 8 নম্বরেরই থাকছে। কিন্তু 9 থেকে 12 নম্বর যে অধ্যায় রয়েছে, তোমাদের জানো টোটালে 12টা অধ্যায় রয়েছে, তো 9 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু সেগুলোতে ডাইরেক্ট 8 নম্বরের প্রশ্ন থাকবে না। সেগুলো কেমন ভাবে থাকবে? সেগুলো 4+4 ভেঙে থাকবে। ঠিক আছে, তো এই জন্য তোমরা 9 থেকে 12 অধ্যায়ের যে প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু বুদ্ধি খাটিয়ে পড়বে। মানে অ্যান্সারগুলো এমন করো না যে 8 নম্বরে আসবে বলে অনেক বড় করে পড়বে, তাহলে কিন্তু তোমরা কিন্তু সেটা ভুল করবে, কারণ সেগুলো আসবে 4 নম্বরে। ঠিক আছে, 4+4 আকারে মিলিয়ে 8 নম্বর থাকবে। এবং প্রথম দিকের যে প্রশ্নগুলো তুমি পড়বে সেগুলো কিন্তু ডাইরেক্ট 8 থাকবে, তার জন্য এই প্রশ্নগুলো একটু বড় করে পড়বে। মানে প্রশ্নের যে আনসারটা হবে তোমাদের, সেই আনসারটার যেন আকারটা একটু বড় হয় সাইজে। ঠিক আছে, পাশাপাশি তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় তোমরা জানো রাশিবিজ্ঞান রয়েছে, অর্থাৎ অঙ্ক রয়েছে। ঠিক আছে, রাশিবিজ্ঞানের কিছু অঙ্ক রয়েছে। তো এই বছর তোমরা রাশিবিজ্ঞান থেকে যে গড় এবং মধ্যমা বের করার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, সেখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। এখান থেকে যে প্রশ্নটা থাকে রাশিবিজ্ঞান থেকে, সেটা 2+6, অর্থাৎ প্রথমে যেটা প্রশ্ন থাকে একটা সংজ্ঞা থাকে, হতে পারে ধরো গড় কাকে বলে বা মধ্যমা কাকে বলে, এই ধরনের সংজ্ঞা দেবে 2 নম্বরের জন্য, এবং সেখান থেকে একটা অঙ্ক দেবে। ঠিক আছে, আচ্ছা, এগুলো গেল তোমাদের নাম্বারের প্যাটার্ন। এবার কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়লে পরীক্ষায় 5টা প্রশ্ন অবশ্যই করে আসতে পারবে, সেই প্রশ্নগুলো চলো আমরা দেখে নিই। তো তোমার স্ক্রিনের উপরে পরপর আমি অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলোকে বলছি, তোমরা সেগুলোকে খাতায় নোট ডাউন করে সেগুলো কোশ্চেনগুলোর অ্যান্সার রেডি করে তোমরা অবশ্যই কিন্তু পড়ে যাবে। তোমাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলছি যে এই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমরা শিক্ষা বিজ্ঞানে 5টা প্রশ্নের উত্তর অবশ্যই করে আসতে পারবে। তো চলো প্রশ্নগুলোকে আমরা দেখে নিই। তো দেখো, তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে শিখন, এখান থেকে তোমরা 8 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলোকে ভালো করে পড়বে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য ও স্তরগুলি আলোচনা করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলি লেখো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন দেখো, মনোযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। এবং 5 নম্বর প্রশ্ন দেখো, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তো এই প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে পড়লে তোমরা কিন্তু এর মধ্যে 100% একটা কোশ্চেন কমন পেয়েই যাবে। এরপরে দ্বিতীয় অধ্যায় দেখো, শিখন কৌশল। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, অপানুবর্তন কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন দেখো, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এবং 3 নম্বর প্রশ্ন দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই 3টে প্রশ্ন তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই পড়ে যাবে। আচ্ছা, এরপরে চতুর্থ অধ্যায়, কেননা তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কিন্তু রাশিবিজ্ঞানের অঙ্ক থাকবে, তো তোমরা অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে। তো 4 অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়বে, দেখো, প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কী বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি উল্লেখ করো। এই দুটো প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা ভালো করে পড়ে রাখবে। এরপরে পঞ্চম অধ্যায় থেকে দেখো, আমি একটাই প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছর আসার 100% চান্স রয়েছে। যেমন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। এরপরে ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন দেখো, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ এর ধারণার বর্ণনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়, ওই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন এবং পাঠ্যসূচি বর্ণনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু প্রথম প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা মুখস্থ করবে। এরপরে সপ্তম অধ্যায় থেকে কিন্তু কয়েকটি প্রশ্ন একটু বেশি দিয়েছি, কারণ এই অধ্যায়টা থেকে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। প্রথম প্রশ্নটা দেখো, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন দেখো, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 4 নম্বর, কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। এরপরে অষ্টম অধ্যায় যেটা জাতীয় শিক্ষানীতি রয়েছে, এখান থেকে তোমরা প্রথম প্রশ্ন যেটা দিয়েছি দেখো, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। এবং দ্বিতীয় নম্বর প্রশ্নটা কিন্তু পাশাপাশি ইম্পর্টেন্ট রয়েছে, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে এনইপি 1986 এর নীতি আলোচনা করো। এরপরে 9 অধ্যায় থেকে বাকি 12 অধ্যায় পর্যন্ত আমি বলেছি আগে যে এগুলো কিন্তু 4 নম্বরের প্রশ্ন, দুটো একসঙ্গে 8 নম্বর থাকবে, মানে 4 + 4 আকারে 8 নম্বর থাকবে। তো নবম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন দেখো, মুক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে দেখো, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী। এবং 4 নম্বর প্রশ্ন, দৈহিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। তো নবম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করে রাখবে। আচ্ছা, দশম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 4 নম্বরেরই প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখো, বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, সর্বশিক্ষা মিশন কী এবং সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন দেখো, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। এর মধ্যে প্রথম দুটো প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা মুখস্থ করবে। এরপরে তোমাদের 11 নম্বর যে অধ্যায় রয়েছে এগুলো কিন্তু 4 নম্বরের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্নটা, কর্মের জন্য শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, জ্ঞান অর্জনের শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। এই 3টে প্রশ্ন কিন্তু একাদশ অধ্যায় থেকে অর্থাৎ 11 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই পড়বে, 3টেই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর তোমাদের শেষ অধ্যায়, দ্বাদশ অধ্যায় যেটা বা 12 অধ্যায়, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালো করে পড়বে এগুলো কিন্তু 4 নম্বরের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্নটা, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। এবং 3 নম্বর, শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি উল্লেখ করো। এবং 4 নম্বর, সিস্টেম বা তন্ত্র কাকে বলে, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি লেখো। তো যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম এগুলো তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করে যাবে। আশা করছি এর মধ্যে কিন্তু তোমরা 5টা প্রশ্ন অবশ্যই 100% কমন পাবে, ঠিক আছে? এই প্রশ্নের বাইরে আশা করি আসবে না। তো তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে ভালোভাবে খাতায় লিখে নোটগুলোকে রেডি করে মুখস্থ করো। পাশাপাশি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।